চলো তোমাদের সাথে একটু গল্প করা যাক। তো এই তো শীতকাল চলছে, তোমরা কে কোথায় বেড়াতে গেছো? জায়গাগুলোর নাম একটু বলো তো। হ্যাঁ, আচ্ছা, এই যে তোমরা জায়গাগুলোর নাম বলছো, দীঘা, পুরী, দার্জিলিং, তারপর অযোধ্যা পাহাড়, শুশুনিয়া পাহাড়, বর্দি পাহাড়, এই যে জায়গাগুলোর নাম বলছো, দেখো কোনোখানে পাহাড় আছে, কোনোখানে সমুদ্র আছে, এগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো আজ আমি পাহাড় নিয়ে একটা কবিতা পড়ব। কবিতাটার নাম কি না, তিন পাহাড়ের কোলে। কবিতাটা কে লিখেছেন? হ্যাঁ, কবি শক্তি চট্টোপাধ্যায় লিখেছেন। চলো আমরা কবিতাটা আলোচনা করার পূর্বে কবি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। তো এই যে শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম, দেখো কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম 1933 সালে। কবি জন্মগ্রহণ করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহরু গ্রামে। কবি প্রথম যে কাব্যগ্রন্থটা লিখেছিলেন তার সেই কাব্যগ্রন্থটির নাম হলো হে নৈশব্দ হে প্রেম। সরি, নামটা একটু ভুল বলা হলো, হে প্রেম হে নৈশব্দ। তো তাছাড়া কবির আরও কয়েকটি দেখো উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আছে। সেগুলো কি না, ধর্মেও আছো, জিরাপেও আছো, সোনার মাছি খুন করেছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, যেতে পারি কিন্তু কেন যাব। তার মধ্যে আমাদের এই যে পাঠ্য কবিতাটা তিন পাহাড়ের কোলে, এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে কেউ বলতে পারবে কি? আচ্ছা আমি বলছি, চলো। এই যে দেখো, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু আমাদের এই পাঠ্য কবিতাটা নেওয়া হয়েছে। এবার দেখো কবি কখন মৃত্যুবরণ করেন। কবির মৃত্যু দেখো 1995 সালে। কবি যখন বিশ্বভারতীতে অতিথি অধ্যাপক রূপে নিযুক্ত ছিলেন, তখন সেখানে তিনি হঠাৎ করে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তো এবার আমরা কবিতাটা পাঠ করবার পূর্বে কবিতার প্রেক্ষাপট সম্পর্কে একটু জেনে নিই। চলো। কবি শক্তি চট্টোপাধ্যায় এবং তার দুইজন বন্ধু, তারা কি না নাগরিক জীবনে, শহুরে যে জীবন, সেই গণ্ডিবদ্ধ জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কিন্তু এই তিন পাহাড় নামক অঞ্চলে ঘুরতে এসেছেন, এবং সেখানে ঘুরতে এসে যে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছেন, সেই প্রাকৃতিক সৌন্দর্যই কিন্তু এই কবিতার মধ্যে বর্ণিত হয়েছে। তো দেখো, এবার আমি কবিতাটা পাঠ করছি। তোমরা তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের 9 নম্বর পাতাটি খুলে দেখো। দেখো প্রথমে কি বলেছে না, অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। জনমানববিহীন স্টেশন, আকাশ তারায় ভরা, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। পথ হারিয়ে যেদিকে যায় পথ হারিয়ে যায় যেদিকে, সেই দিকে পথ আছে। ঝর্ণা কাদর টিলা পাথর বনভূমির কাছে, বনভূমির ওপারে কোন মনভূমির দয়, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, তিন পাহাড়ে নকশি কাঁথায় শিশুর কলরব। দেখো প্রথম লাইনে কবি কি বলছেন না, অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে। কবি এই যে যখন এই তিন পাহাড়ে নেমেছেন তখন কি না অন্ধকার। আর অন্ধকার কখন থাকে বলো তো? হ্যাঁ, অন্ধকার থাকে রাত্রিবেলাতে। তো কবি রাত্রিবেলায় কিন্তু এই তিন পাহাড় স্টেশনে নেমেছেন ট্রেন থেকে। এই যে তিন পাহাড়, এখানে হচ্ছে তোমার এই যে তিন পাহাড়, এই অঞ্চলটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার তিনটা পাহাড়কে একত্রে তিন পাহাড় বলা হয়েছে। এই তিনটা পাহাড়ের নাম হলো কি বলতো? আমি বলছি শোনো, টুংরি বা বালামু, সিকরা আর কপিলা, এই তিনটা পাহাড়কে একত্রে তিন পাহাড় বলা হয়েছে। তো তারা অন্ধকারে অর্থাৎ রাত্রেবেলায় কিন্তু ট্রেনের থেকে নেমেছে। তারপর দেখো, হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। এই যে হাওয়া বিলাসী, এই হাওয়া বিলাসী কথাটার অর্থ কি বলতো? ভ্রমণ পিপাসু, অর্থাৎ যারা ঘুরতে ভালোবাসে, যে চোখ ঘুরতে ভালোবাসে সেগুলোকে বলা হয় হাওয়া বিলাসী। আর এই যে তিন জোড়া, একটা মানুষের কয় জোড়া চোখ হয়? হ্যাঁ, এক জোড়া চোখ হয়। তাহলে এখানে বলা হয়েছে তিন জোড়া চোখ, মানে
তিনটে মানুষ আছে। আমি প্রেক্ষাপটটা বলার সময় বললাম যে কবির সাথে কিন্তু তার আরও দুজন বন্ধু আছে। তো সেই দুইজন বন্ধু এবং কবির চোখকে একসঙ্গে ৩ জোড়া চোখ বলা হয়। আর যদি পরীক্ষায় বলা হয়, প্রশ্ন আসে যে কবিতায় কটা চোখের কথা বলেছে, তখন তোমরা কি বলবে? হ্যাঁ, তখন কিন্তু ৬টা চোখ বলতে হবে। আর যদি বলে যে কত জোড়া চোখের কথা বলা হয়েছে, তখন কিন্তু ৩ জোড়া বলবে। এটা কিন্তু খেয়াল রাখবে তোমরা। তারপর দেখো ৩ জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। এই যে ফ্রেম, ফ্রেম কোন জিনিসটাকে বলে তোমরা তো নিশ্চয়ই জানো। যেটাতে ফটো বাঁধানো থাকে সেই জিনিসটাকে ফ্রেম বলে। তো এই ফ্রেমে আটকানোর কথাটা কোথা থেকে আসছে? না, এই যে ৩ পাহাড় নামক অঞ্চলে নেমে এখানে কবি যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখেছেন, কবি এবং তার বন্ধুরা যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখেছেন, সেই সৌন্দর্যটা মনে হচ্ছে কবির কাছে যেন একটা ফ্রেমে বাঁধানো একটা চিত্রপট। সেটাতে যেন চোখটা আটকে আছে, সেই জায়গাটা থেকে যেন সরতেই চাইছে না। এত সুন্দর এত সুন্দর সেই দৃশ্যটা। তার জন্যই বলা হয়েছে না এখানে তাদের চোখগুলো ফ্রেমে আটকে গেছে। তারপরে দেখো, জনমানববিহীন স্টেশন, আকাশ তারায় ভরা, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। এই দেখো কি বলেছে না, আকাশ ভরা তারায়। তাহলে আকাশে কোন সময় তারা দেখা যায়? হ্যাঁ, রাত্রিবেলায় দেখা যায়। আমি আগেও বলেছি যে কবি রাত্রের অন্ধকারে কিন্তু স্টেশনে নেমেছে। আর জনমানবহীন, কবি যখন কবিতাটা লিখছেন তখন মানে এত মানুষজন ছিল না। আর ঝাড়খণ্ড রাজ্যে তো তখন এতটা জনবহুল, পাহাড়ি এলাকা জনবহুল ছিল না। আর তাছাড়া কি না, কবি অন্ধকারে রাত্রেবেলায় ট্রেনের থেকে নেমেছে। তো রাত্রেবেলায় কি এত মানুষজন, দিনের বেলায় তোমরা যত মানুষজন দেখতে পাবে, রাত্রেবেলায় কি অত দেখতে পাওয়া যায়? কখনো কখনো হয়তো দু একজনকে দেখা যায়, আবার কখনো দেখা যায় না। তাহলে সেগুলো স্টেশন, এসব অঞ্চলগুলো তো খালিই থাকে। বা এখন হয়তো হয়েছে মানুষজন, কিন্তু তখনকার দিনে কিন্তু এত মানুষজন ছিল না, তাই স্টেশনটাকে তখন জনমানবহীন কবি বলেছেন। আর এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। দেখো কবি বলছে যে এখানে যে সমস্ত মানুষ আসে, তার এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা দেখে কিন্তু সকলে হচ্ছে তাদের যে উদ্দেশ্যপূর্ণ জীবন, তারা সব সময় যে একটা উদ্দেশ্য নিয়ে চলে, সেই রকম কিন্তু জীবন তাদের থাকে না। এখানে আসলে তারা কিন্তু আত্মভোলা হয়ে ওঠে। তারা নিজেদের ইচ্ছা মতো যেদিকে মন দেখতে চায়, যেতে চায়, সেই দিকেই তারা কিন্তু যায়। এখানে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে তখন আর তাদের মনে অন্য কিচ্ছু থাকে না। তখন সবাই সেখানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে সেই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু দেখে। তারপর দেখো, পথ হারিয়ে যায় যেদিকে সেই দিকে পথ আছে, এই ঝর্ণা কাদর টিলা পাথর বনভূমির কাছে। দেখো সেখানে পথ, মানে দেখো সেখানে কিন্তু যেদিকে যাবে সেই দিকেই কোনো না কোনো পথ বেরিয়েই যাচ্ছে। নির্দিষ্ট কোনো সেই অঞ্চলে ঘোরাঘুরি করার নির্দিষ্ট কোনো পথ কিন্তু নেই। যেদিকে যাবে সেদিকেই কোনো না কোনো পথ পেয়ে যাবে। সেখানের প্রাকৃতিক সৌন্দর্য, চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর। এই ঝর্ণা, পাহাড়ি অঞ্চলে ঝর্ণা থাকে তোমরা তো জানোই। আর কাদর, এগুলো হচ্ছে তোমার ছোট ছোট জলাশয়। আর টিলা, ছোট ছোট পাহাড়, এগুলো জানো তো। আর পাথর তো তোমরা জানো। এগুলো সবই হচ্ছে এই যে বনভূমি ঘেরা যে অঞ্চল, পাহাড়ে যে বনভূমি আছে তার কাছে কিন্তু এগুলো সব দেখতে পাওয়া যায়। যে ঝর্ণা, কাদর, টিলা, পাথর, এই 4টা শব্দকে কিন্তু তোমরা পর পর মনে রাখবে, কেননা পরীক্ষায় এটা সাজিয়ে লিখো বলে অনেক সময় দিয়ে দেয়। তো এটা দেখবে তোমরা। বনভূমির ওপারে কোন মনভূমির দয়, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। দেখো বনভূমি মানে কি, বন ধারা ঘেরা যে অঞ্চলটা সেটাকে বনভূমি বলছে। আর মনোভূমি কি না, মনের কল্পনার রাজ্যই হচ্ছে মনোভূমি। আর এই যে দয়, দয় শব্দটা কিন্তু দহ শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে না জলাশয়। তো দেখো এই যে বনভূমির এই যে পাহাড়ের উপরে যে সমস্ত গাছপালা আছে, সেগুলো যে বন ধারা যে ঘেরা আছে, সেই বনের ঘেরা ওই অঞ্চলটাকে যদি তুমি ভেদ মানে তোমার কল্পনা, এই যে বন দিয়ে ঘেরা এই অঞ্চলটার ওপারে তোমার মনের যে কল্পনা রাজ্য বিচরণ করে, তুমি যে মনটাকে যদি কল্পনার জগতে নিয়ে যেতে পারো, তাহলে সেখানে কিন্তু একটা স্বচ্ছ জলাশয় দেখতে পাবে, যেখানে শুধু ভাবনা, মানে তোমার এমনি কোনো চিন্তা ভাবনা, শহরে গণ্ডিবদ্ধ জীবনে যে সমস্ত চিন্তা ভাবনা সেগুলোর ছাপ পড়বে না। তুমি স্বচ্ছভাবে যে কোনো প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে কোনো কল্পনার রাজ্যে বিচরণ করতে পারো।
আর কি বলছে না, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। এই যে কল্পনার জগতে কবির যে আমি সত্তা, সে আমি নিজের মনের মধ্যে মনের যে কথোপকথন, সেটা কিন্তু কবির হচ্ছে কেমনভাবে হচ্ছে না, ফুসুর ফাসুর আর ঘুসুর ঘাসুর এইভাবে হচ্ছে। এই যে ফুসুর ফাসুর আর ঘুসুর ঘাসুর এই দুটো শব্দ কিন্তু ধন্যাত্মক শব্দ। তারপর দেখো, পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, শক্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে। এই যে দেখো, কবি বলছেন যে পূর্ব দিকের আকাশে আস্তে আস্তে সূর্য উঠছে এবং যেন প্রকৃতি তার যে ঘোমটা সেটা খুলে দিচ্ছে। দেখবে নববধূরা যেমন ঘোমটার আড়ালে নিজেদেরকে আবৃত করে রাখে না, প্রকৃতিও কিন্তু ঠিক সেইভাবে সন্ধে নামার সঙ্গে সঙ্গে অন্ধকারের মাধ্যমে নিজেকে ঘোমটার আড়ালে লুকিয়ে ফেলে। আর যখন সকালবেলায় সকাল হয়, ধীরে ধীরে দেখো, ধীরে ধীরে ভোর হচ্ছে, সকাল হচ্ছে, তখন কি যে সূর্য কোন দিকে ওঠে, পূর্ব দিকে। পূর্ব দিকে যখন আস্তে আস্তে সূর্যটা উঠছে, তখন কি মনে হচ্ছে না অন্ধকারটা কেটে যাচ্ছে ধীরে ধীরে, যেন সেই ঘোমটাটা, প্রকৃতি যেন তার নিজের সেই ঘোমটাটাকে ধীরে ধীরে খুলে দিচ্ছে এবং নিজের রূপটা, খুব সুন্দর রূপটা আরও ভালোভাবে যেন স্পষ্টভাবে আমরা সেটা দেখতে পাচ্ছি। তারপর আর কি বলছে দেখো, এরপরে কি দেখতে পাচ্ছে না, শক্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে। যে শক্ত সবুজ গা কেন বলা হয়েছে না, শক্ত, এই যে এই অঞ্চলটা কি পাহাড়ি অঞ্চল, তাহলে পাথর আছে, এখানে চাষবাস সেরকম হয় না, মাটি থাকে না, কি তার ফলে কি বলছে না, এখানটা হচ্ছে শক্ত, এই অঞ্চলটা হচ্ছে শক্ত। আর হচ্ছে এই এত গাছপালা আছে, পাহাড়ের উপরে এত গাছপালা আছে, সেই জন্য এই অঞ্চলটাকে সবুজ বলা হয়েছে। আর এই সবুজ এই অঞ্চলের মধ্যে কিন্তু গা মানে হচ্ছে গ্রাম। তো এই গ্রামগুলো এমনভাবে রয়েছে এই পাহাড়ি অঞ্চলে, যেন সেগুলো হচ্ছে পাহাড়ে ভেসে বেড়াচ্ছে এরকম মনে হচ্ছে গ্রামগুলোকে দেখে। তারপর দেখো, সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, 3 পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। কবি কি বলছেন যে খাঁচা, এই খাঁচা শব্দটা মানে অর্থ কি বলতো, এক কথা হচ্ছে আমরা যেগুলোকে পাখিদেরকে আটকে রাখি বা পাখিদেরকে যেখানে বন্ধ করে রাখা হয় সেটা হচ্ছে খাঁচা, সাধারণ অর্থে বলা যায়। আর এখানে খাঁচা বলতে কবি কিন্তু শহরের যে গণ্ডিবদ্ধ জীবন, ইট কাঠ পাথর দিয়ে ঘেরা যে ঘর বাড়ি, সেই সমস্ত সেখানের মধ্যে, সেখানে কি না মানুষ প্রতিনিয়ত যন্ত্রের মতো কাজ করে চলে। সেখানে হচ্ছে তোমার ঘড়ির টাইম দেখে দেখে যে এই টাইমে এই কাজটা করতে হবে, এটার পর এটা করতে হবে, বা প্রতিদিন অফিস যেতে হবে, এই সমস্ত কাজ করতে হবে, মানে পরপর একটার পর একটা কাজ সেগুলো নির্দিষ্ট করা থাকে। তাহলে সেই যে ইট পাথর কাঠ এই সমস্ত জিনিস দিয়ে তৈরি যে ঘর, সেগুলোকে কিন্তু কবি বলেছেন যে খাঁচা। এই খাঁচার মধ্যে কিন্তু সহজভাবে বাঁচা যায় না। এখানে থাকতে গেলে কি হাঁপিয়ে ওঠে, কিন্তু যে এই যে গ্রাম্য পরিবেশ, যে সুন্দর পরিবেশ, এখানে কিন্তু ভালোভাবে বাঁচা যায়। তারপর দেখো, 3 পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। এই যে নকশি কাঁথাটা হচ্ছে কি না, এই আগেকার দিনে গ্রাম বাংলার মানুষ কিন্তু এই নকশি কাঁথাতে বিভিন্ন ধরনের চিত্র ফুটিয়ে তুলতো। সেই চিত্রগুলো কিন্তু বিভিন্ন ধরনের থাকতো, যেমন রামায়ণের চিত্র, মহাভারতের চিত্র, বা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ, আরও নানা রকমের চিত্র আছে। এই নকশি কাঁথাগুলোকে ফুটিয়ে তুলতো গ্রাম বাংলার মানুষেরা। আর সেই এই 3 পাহাড় অঞ্চলে কিন্তু যেন দৃশ্যটা দেখে কবির মনে হচ্ছে যেন নকশি কাঁথার মধ্যে সে দৃশ্যটা আঁকা আছে, সেই দৃশ্যটা এমনভাবে আঁকা আছে। আর সেখানে শিশুরা কেমন নিষ্পাপ হয়, তাদের কোনো পাপ থাকে না। তো সেই সমস্ত নিষ্পাপ শিশুদের যেন কোলাহল সেখানে কবি শুনতে পাচ্ছেন। অর্থাৎ সেই অঞ্চলে যে সমস্ত মানুষজন আছে, তারা এই যে গ্রাম বাংলার যে হচ্ছে তোমার সবুজ মানে খুব সুন্দর পরিবেশ, শহুরে জীবনের ছাপ যেখানে পড়েনি, সেই অঞ্চলের মানুষদের যে সমস্ত চিত্রগুলো, যে সমস্ত জীবনযাপনের চিত্রগুলো কবি খুঁজে পেয়েছেন, সেগুলোকেই বলছেন যে 3 পাহাড়ের কোলে নকশি কাঁথাতে যেন শিশুদের কলরব, আনন্দের ধ্বনি যেন শোনা যাচ্ছে। তো কবিতাটা তোমাদের কেমন লাগলো তোমরা সকলে জানিও, সকলে বুঝতে পেরেছো কিনা জানাবে। তো আজ আমি এখানেই শেষ করছি। এবার পরবর্তী ক্লাস আমরা পরের দিন অন্য নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। আজ এখানেই শেষ করলাম।